হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কয় টাকা বেতন পাও তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো? তুমি সাধারণ একটা মসজিদের মুয়াজ্জিন, আর আমার মেয়ে একজন মেডিকেল শিক্ষার্থী। তোমার কি যোগ্যতা আছে? আঙ্কেল, আসলে আমি পেশাদার মুয়াজ্জিন না, আমি মাদ্রাসার ছাত্র। তাহলে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো কেন? আগে যোগ্যতা অর্জন করো। এই বলে ছেলেটার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল মেয়ের বাবা। সাধারণ মসজিদে মুয়াজ্জিনি করে কয় টাকা বা বেতন পাবে, কিন্তু মেয়েটিকে বিয়ে দেবে বড়লোক পরিবারের কোনো এক ছেলের সাথে। কিন্তু মেয়েটা রাজি নয়। বিয়ের দিনে মেয়েটি পালিয়ে গেল। আগে বলে রাখি, মেয়েটার নাম জাফরি আর মুয়াজ্জিন ছেলেটার নাম মেহেদি। মেহেদি বাসায় দুপুরে খাবার খেয়ে একটু শুয়ে আছে। এমন সময় বাইরে মা যেন কার সাথে কথা বলছে। মেহেদি ঘর থেকে বের হয়ে দেখে ওই মেয়েটা যার বাবাকে প্রস্তাব দিয়েছিলাম। লম্বা ঘটনা সংক্ষিপ্ত। চোখে পানি নিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে, মেহেদিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা দুজনের মুখের দিকে তাকিয়ে দেখছে। মা বলল, মেহেদি, তুই এই মেয়েটিকে চিনিস? মেহেদি জবাব দিল, জি আম্মু। আমি আপনার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। আমি সব কিছু ছেড়ে আপনার ছেলের কাছে এসেছি। এটা আপনার ঠিক হয়নি, আর আপনি ভাবলেন কি করে আমি আপনাকে নেব? আপনি চলে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই কথা বলাতেই মা রেগে গিয়ে মেহেদির গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। চুপ, কোনো কথা নয়। আমি এই মেয়েটিকে ছেলের বউ হিসেবে দেখতে চাই। মা তুমি? কোনো কথা নয়, আজকেই তোদের বিয়ে দেব। গ্রামের কিছু লোকের সামনে লিখিত মাধ্যমে হুজুর এনে তাদের বিয়ে দেওয়া হলো। 1 মাস অতিবাহিত হবার পর একদিন মেহেদি তাকিয়ে দেখছে জাফরির চোখে টপ টপ করে পানি পড়ছে। মেহেদি বললেন, কি বাবা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? হুজুর, আব্বু আমার কথা মনে পড়ছে। জানি ওরা আমাকে কোনো দিনও মেনে নেবে না, কিন্তু আমি কি করব বলুন? বারবার বাবাকে বলেছি হাফিজ ছেলে বিয়ে করব, কিন্তু বাবা তো কোনো কথাই শুনে নাই। বাধ্য হয়ে পালিয়ে আপনার কাছে এসেছি। হুজুর, ডাক্তার হবার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার হলো না। মেহেদি বলল, তুমি কি সত্যি ডাক্তার হতে চাও? হুম। আমি আপনার পড়ালেখার খরচ চালাবো। তা কি করে হবে? আপনি যা বেতন পান তা দিয়ে খুব কষ্ট করে চলতে হবে। না, আমার ডাক্তার হতে লাগবে না। হবে ইনশাল্লাহ, ভরসা রাখুন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত। হ্যাঁ রে জাফরি, তোর বরকে দেখলাম না তো। কেন প্রতি মাসে যে অল্প বয়সী একটা ছেলে দাড়ি টুপি জুব্বা পরা ছেলেটা আসে, ওটাই আমার বর। ও, তোর বর পড়াশোনা করে তো, তাই না? হুম, এবার আলিম ফার্স্ট ইয়ার। আলিম ফার্স্ট ইয়ারে? মানে ইন্টার ফার্স্ট ইয়ার। এই বয়সে কেবল ইন্টারে? কাউমি মাদ্রাসায় দাওরা পড়ছে তো, তাই জেনারেল লাইনে বেশি দূর যায়নি। ও, তবে তোর বর হ্যাব্বি। শেষে আমার বরকে নজর দিচ্ছিস? আচ্ছা শোন না, কি? কয়েকটা আমির হামজার ওয়াজ আর হাফিজুল রহমান সিদ্দিকীর ওয়াজ তোর ফোন দিয়ে ডাউনলোড করে দিবি দোস্ত। আমার ফোন দিয়ে ডাউনলোড করলেই ফোন হ্যাং হয়ে যায়। গরিব মানুষ তো। বরকে বলবি একটা ফোন কিনে দেবে। অমন করে বলিস না রে। আমার হুজুরটা খুবই কষ্ট করে আমার পড়াশোনার টাকা জোগাড় করার জন্য। কপাল গুনে বর পাইছিস। এই তোর ফোন জ্বলছে। ও, বুঝতে পারি, বর ফোন দিয়েছে। কথা বল, ম্যাচে দেখা হবে তোর সাথে। ওকে। জাফরি ফোনটা রিসিভ করে জাফরি সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো হুজুর। আপনি কবে আসবেন? কেন, 17 তারিখে? না, 13 তারিখে আসতে হবে, কলেজে একটা কাজ আছে। ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ দেখি না কেন? সময় পাই না গো, প্রাইভেট পড়াতে পড়াতে সময় হয় না। ও তাই? ভিডিও কলে আপনার মুখটা দেখতাম, কিন্তু ফোন তো হ্যাং মারে বারবার। ওহো, আরে পাগলি, আর কয়েকদিন এর ভিতরেই তো দেখা হবে। আপনাকে ছাড়া থাকতে কষ্ট হয়। আমারও তো হয়, কিন্তু আপনাকে ডাক্তার হতেই হবে, এরকম কষ্ট তো মানতেই হবে, তাই না? তা ঠিক। হুজুর, একটা কথা বলবো? বলো। লজ্জা করছে। বলুন, সমস্যা নাই। আই লাভ ইউ সোনা। নাউজুবিল্লাহ। কেন?
আমি ছোট বাচ্চা না যে সোনা হতে যাব। ধ্যাৎ, পাগল একটা। আচ্ছা রাখি, এখন ব্যস্ত। 13 তারিখে মেহেদি জাফরির কাছে গেল। গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিচ্ছে মেহেদি। কই? আচ্ছা দাঁড়ান একটু। মেহেদি দাঁড়িয়ে আছে এমন সময় জাফরি দৌড়ে এসে মেহেদির সামনে দাঁড়ালো। জাফরি তাকিয়ে দেখছে মাথার চুলগুলো কেমন যেন এলোমেলো। মেহেদির পাঞ্জাবিতে ময়লা, জুতোগুলো ছেঁড়া, যেন সবটাই ফকিরি হালাত। আপনার এমন অবস্থা কেন হুজুর? আসলে কিছু না, রাস্তাঘাটে কত ময়লা, তাই না? তো পায়ের জুতা ছেঁড়া কেন? বাদ দাও তো ওসব কথা। কেন বাদ দেবো? একটু ভালো কাপড় পরে আসতে পারতেন। আপনাকে নিয়ে ঘুরতে যেতাম। আমাকে নিয়ে ঘুরতে যাবে মানে? তুমি তো সেদিন বললা কাজ আছে, তাহলে ঘুরতে যাবে? আরে কয়েকদিনের জন্য কলেজ বন্ধ, তাই বরকে নিয়ে একটু ঘুরতে যাব, তারপর বাড়িতে কয়েকদিন থাকতাম। ওহো। হঠাৎ জাফরির একদল বান্ধবী চলে আসলো। বান্ধবীটা বলল, কিরে জাফরি, এটা কি তোদের বাসার কাজের লোক নাকি? জাফরি চুপ করে আছে, কারণ মেহেদি এমন পোশাক পরিধান করে গেছে ভার্সিটির সামনে যে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে জাফরি। জাফরি, এই জাফরি, বলো। কি ভাবছিস? না কিছু না। মেহেদিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাফরি পরিচয় দিতে লজ্জা পাচ্ছে, মেহেদি তা বুঝতে পারল, তাই মেহেদি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বান্ধবীরা বলতে লাগলো। জাফরি বিরক্তি হয়ে জবাব দিল, আমার স্বামী হয়, বুঝলি তোরা? আমার স্বামী হয় এই হুজুর। তা সেটা ভালোভাবে বলতে পারতিস। শেষমেশ হুজুরের বউ হইলি। হুজুরেরা তো মানুষের বাড়িতে মাদ্রাসার নাম করে করে খায়। একদম চুপ, কোনো কথা বলবি না তোরা। তোদের বর কেমন ভালো হয় সেটাই দেখব। আমরা বেঁচে থাকতে এমন কোনো মোল্লাহ মানুষকে বিয়ে করব না। এই বলে বান্ধবীরা চলে গেল। মেহেদি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, কারণ আমার জন্য জাফরিকে লজ্জা পেতে হচ্ছে। জাফরি এসে মেহেদির কাঁধে হাত দিয়ে বলছে, হুজুর, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাই আমার বর আমার কাছে কখনোই অপরিষ্কার নয়। আপনি আমার সব। হুজুর দাঁড়ান, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, ব্যাগটা আনতে চাই। আজ বাসায় যাব, শাশুড়ি আম্মুর খেদমত করার সুযোগ পাবো। জাফরি দৌড়ে যাচ্ছে ব্যাগ আনতে। এমন সময় মেহেদি নজর করে দেখলো একটা ছেলে জাফরির পেছনে পেছনে যাচ্ছে। ছেলেটার নাম নয়ন। এমন সময় মেহেদি বুঝতে পেরে সেও পিছু পিছু গেল। মেহেদি দূর থেকে তাকিয়ে দেখছে ছেলেটা জাফরির হাত ধরেছে, আর জাফরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহেদি দেখার পর ভাবতে লাগলো জাফরি তো চুপ করেই দাঁড়িয়ে আছে। নজর করে দেখলো জাফরির হাতে একটা চুমু দিল ছেলেটি। এটা দেখার পর মেহেদি আর দাঁড়িয়ে থাকতে পারল না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আমার স্ত্রীর হাতে আরেকজন চুমু খাচ্ছে, এটা কি করে সম্ভব? যেখানে একটা পুরুষ একা দেখা করা জায়েজ নাই, সেখানে জাফরির হাতে অন্য একজন পরপুরুষ চুমু দিচ্ছে, এটা তো মানা যায় না। মেহেদি আর কিছু বলল না। যেখানে দাঁড়াতে থাকতে বলেছিল মেহেদি গিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। মাথা ঘুরতেছে, সব কিছু যেন উলটপালট লাগতেছে। হঠাৎ মেহেদি তাকিয়ে দেখছে জাফরি আসছে, মনটা ভার করে। মেহেদির কষ্টটা চাপা রেখে বলল, কি ব্যাপার, মন খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা হুজুর, একটা কথা বলবেন? কি? আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? এ কেমন কথা? তোমাকে ভুল বুঝতে যাবো কেন? আচ্ছা কি হয়েছে বলুন তো। জাফরি আশেপাশে তাকিয়ে দেখছে, দেখে মেয়েদের হাতটা ধরে বলছে, চলুন বাসায় যাব, প্রায় 3 মাস ধরে বাসায় যাওয়া হয়নি, চলুন এখান থেকে তাড়াতাড়ি। কি আশ্চর্য, এত জোরে টানছেন? না, এখানে বেশি থাকা যাবে না, চলুন। জাফরি, যতই চেষ্টা করো না কেন, মেহেন্দির কাছ থেকে তোমাকে আমি আলাদা করবই। কাউকে হতে দেব না তোমাকে, তুমি শুধু আমার। জাফরি আর মেহেদি দাঁড়িয়ে আছে বাসের জন্য। উফ, এত দেরি হচ্ছে কেন বাস আসতে? হুজুর, ব্যাগটা ধরুন তো। দেন। এত গরম পড়েছে আজ, কি করে বাসে বসে থাকবো? বরফের কাপড় পরেন। কি বললেন? কই না তো, কিছু বলিনি। না, কি যেন বললেন, বরফের কাপড়। না কিছু না। আচ্ছা, আমার কি পর্দা করা হয়নি? না হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে কাপড়ের কি কথা বললেন আপনি? তোমার জন্য একটা উপহার নিয়েছি। কি উপহার দেখি? দাঁড়াও, আগে বাসে উঠি, তারপর দেখাবো। আচ্ছা ঠিক আছে। জাফরির ক্লাসমেটের একটা ছেলে জাফরিকে সবসময় বিরক্ত করে, তার নাম নয়ন। বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। তোর কি মাথা খারাপ হয়েছে? ও মেয়ে বিবাহিত। জাফরি যতই বিবাহিত হোক,
তবু ওকে আমি বিয়ে করব, ওকে ছাড়া বাঁচবো না। চুপ, যদি আর একটা কথা উচ্চারণ করলে তোর জিভ টেনে ছিঁড়ব। আল্লাহ তোর কপালে ভালো মেয়ে রাখছে। ধৈর্য ধর বাবা, কারো এমন ক্ষতি করিস না, কারো সংসার নষ্ট করিস না। আমি জাফরিকে ছাড়া বাঁচবো না। জাফরি আর মেহেদি গাড়িতে উঠলো। সিটে দুজনে বসে আছে। জাফরি বলল, হুজুর দেখি কি নিয়েছেন আমার জন্য। এবার মেহেদি আস্তে করে ব্যাগ থেকে একটা ফোন বের করে দিল, স্যামসাং। জাফরি ফোনটা হাতে নিয়ে মেহেদির গালে একটা চুমু দিল। দেখ, কেউ এভাবে চুমু দেয়? সমস্যা নেই, বাস্তব ফাঁকা আছে, কেউ দেখেনি। আর দেখুক, নিজের বরকেই তো ভালোবেসেছি, অন্য কাউকে তো না। আচ্ছা হুজুর, আপনি কি করে বুঝলেন আমার ফোন দরকার? আপনি সেদিন মোবাইলে বললেন আপনার ফোনটা বারবার হ্যাং হয়ে যায়, এই জন্য এটা কিনেছি শুধু আপনার জন্য। আচ্ছা আপনার ফোন কই? আমার ফোন আছে। আরে ভাই, কই সে ফোন? আপনি আমাকে ভাইয়া বললেন? তো কি বলবো? বউকে ফোন দেখাতে ভয় পাচ্ছেন নাকি ফেসবুকে আমার কোনো সতীন জোগাড় করেছেন? তুমি কি আমাকে ফেসবুকে অ্যাক্টিভ দেখতে পাও? না তো, দেখা যায় না। দেখা যায় না কেন আপনাকে? আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই ফেসবুকে যেতে পারি না। তাহলে আপনি নিজে ফোন না নিয়ে আমাকে দিলেন কেন? কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আপনার বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছেন। আমি জানি আমার অভাব, তাই হয়তো আপনার আসার কথাগুলো আমাকে বলেন না, কিন্তু আমি তো বুঝি। আর আমাকে ফোন নেওয়া লাগবে না, আমার বউটা খুশি থাকলে আমি খুশি। আমার বউটা ডাক্তার হোক, এটাই আমি চাই। অনলাইনে তো অনেক অপেক্ষা করতে হয়, তাই না? জাফরির চোখে পানি চলে আসলো। হুজুরটা এতই ভালোবাসে আমাকে। জাফরি বাসের জানলার ধারে বসেছিল। আস্তে করে জাফরি মেহেদির ডান হাতটা ধরে মাথাটা কাঁধে লাগিয়ে কান্না করছে। জাফরির চোখের পানি মেহেদির পাঞ্জাবিতে টপ টপ করে পড়ছে। মেহেদি বলল, আরে পাগলি, কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আমি আছি তো। মা বাবার কথা মনে পড়ছে হুজুর। ওরা আমাদের বিয়েটা মনে হয় কোনোদিনও মেনে নেবে না। ঠিক একদিন মেনে নেবে, দেখেন আমার বিশ্বাস। জাফরিকে জড়িয়ে ধরে মাথায় মুখ লাগিয়ে আছে মেহেদি, আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যে করেই হোক, জাফরিকে আমি চাই। কিন্তু দোস্ত, কি করে সম্ভব? আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। দোস্ত, অন্যের বইয়ের প্রতি এমন নজর দেওয়া তো ঠিক হচ্ছে না, বল তো? আজ জাফরই তো বিবাহিত, ওর স্বামী আছে, ওর সংসারটা কি নষ্ট করা তোর ঠিক হবে না। তোরা থাক বা না থাক, আমার ব্যবস্থা আমি করব। দেখ এবার আমি কি করি। মেহেদি যেন জাফরিকে দেখতে না পারে তার ব্যবস্থা করব। কি করে সেটা? দেখেই যা আস্তে আস্তে কি হয়। জাফরিকে নিয়ে মেহেদি তার বাড়ির সামনে নামলো। জাফরি দৌড়ে গিয়ে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? মেহেদির মা জাফরিকে দেখে খুশি হয়ে গেল। এই তো মা, ভালো আছি। হঠাৎ তুমি? তোমার আসার কথা ছিল, তাই না? আসলে মা, আমার কলেজ ছুটি, তাই কি করব, এটাই তো আমার বাড়ি, তাই না? তা ঠিক আছে। জাফরি ঘরে প্রবেশ করলো। ঘরে গিয়ে দেখছে অনেকগুলো ওষুধ। জাফরি ওষুধ দেখে মেহেদিকে ডাক দিয়ে বলল, হুজুর, ওই ওষুধগুলো কিসের? মেহেদি বলল, এগুলো আম্মুর ওষুধ। জাফরি বলল, কি হয়েছে মায়ের? একটু অসুস্থ। মায়ের অসুখ? আমাকে তো কিছুই বলেননি। কি আর বলবো বলেন, আপনাকে টেনশন দিতে চাই না, টেনশন করলে আপনার পড়াশোনা ক্ষতি হবে। যত সব ফালতু চিন্তা ভাবনা আপনার। আপনি বললেন না কেন আম্মুর অসুখ হয়েছে? আরে বললাম তো টেনশন হবে আপনার, তাই। আজীব লোক আপনি, যত সব। মেহেদি জাফরির কাঁধে হাত দিল। রাগ করে জাফরির কাঁধ থেকে হাতটা ঝাটকা মেরে ফেলে দিল। মায়াবী হওয়া ভালো, এত মায়াবী ভালো না। আম্মুর অসুখ হয়েছে আপনি জানান নাই, আপনার সাথে কোনো কথা নেই। আসলে মেহেদি একটু বোকা টাইপের। একটু কেউ যদি কড়া কথা বলে মন খারাপ করে বসে থাকে। প্রায় ঘন্টাখানিক অতিবাহিত হয়ে গেল। মেহেদি জানলার কাছে বসে থেকে নদীতে সাঁতার কাটা হাঁসগুলো দেখছে। জাফরি পেছন থেকে এসে খপ করে মেহেদিকে জড়িয়ে ধরে বলছে, আমার লক্ষ্মী হুজুর, রাগ করেছেন বুঝি আমার ওপর? কি হলো বাবু, রাগ করেছো আমার ওপর? আমি কি ছোট বাচ্চা নাকি বাবু হতে যাবো কেন? তাহলে কি বলবো? সেটা আপনার ব্যাপার। চোখটা বন্ধ করুন তো। কেন? বন্ধ করুন তো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না, কেমন? আচ্ছা। জাফরি মেহেদির পাঞ্জাবির বোতামগুলো আস্তে করে খুলছে। আপনার লক্ষ্য ভালো মনে হচ্ছে না, চোখ খুলতেছি। না, চোখ খোলা যাবে না। তাহলে পাঞ্জাবের বোতাম খুলছেন কেন? আমার লজ্জা লাগে। ধ্যাৎ, বউয়ের কাছে কিসের লজ্জা? হুজুর, আপনার গায়ে আলাদা একটা সুগন্ধি আছে, আমাকে সেই রোম্যান্টিক লাগছে।
প্লিজ পাঞ্জাবি খুলেন না, আমার লজ্জা লাগছে। এই শুনুন, আমি আপনার বউ, আপনার গায়ে পাঞ্জাবি খোলার অধিকার আমার আছে। আর আপনি কি জানেন না স্ত্রীর প্রতি স্বামীর কত কর্তব্য আছে? হাদিসে আছে। স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য: 1. সামর্থ্য অনুযায়ী স্থির খোরপোশ তথা ভরণ পোষণ দিতে অবহেলা না করা এবং স্ত্রীর জন্য পৃথক বাসস্থানের ব্যবস্থা করা, যেমন পৃথক একটি কামরা দেওয়া। স্ত্রীকে দিনই মাসাইল শেখাতে থাকা এবং নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকা। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, ছোটখাটো বিষয় নিয়ে অহেতুক রাগ না করা। মাহরাম আত্মীয়স্বজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া। খামাকা স্ত্রীর প্রতি কুধারণা পোষণ না করা এবং তার ব্যাপারে একেবারে উদাসীনও না থাকা। খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা। কৃপণতা না করা, আবার বেহুদা খরচও অনুমতি না দেওয়া। প্রয়োজন অনুপাতে তার মানবিক চাহিদা পূরণ করে তার দিল, দেমাগ ও দৃষ্টিকে গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করা এবং তা সাধারণভাবে সপ্তাহে একবার হওয়া ভালো, আর প্রতি 4 মাসে একবার হওয়া জরুরি। অন্তরঙ্গ মুহূর্তে তার সাথে যেসব কথাবার্তা হয় তা অন্য কারো নিকট কোনো অবস্থাতেই প্রকাশ না করা। নিজের সামর্থ্য অনুযায়ী তাকে কিছু হাত খরচ দেওয়া এবং তাকে সেই টাকা তার ইচ্ছানুযায়ী যে কোনো বৈধ খাতে খরচের অনুমতি দেওয়া। প্রচলিত বিভিন্ন কুপ্রথা ও অনুষ্ঠান যেখানে বেপর্দা বা অন্য কোনো গুনাহ হয়ে থাকে সেখানে যেতে বাধা দেওয়া। তার অসাবধানতা বা বুদ্ধিমত্তার অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তাকে ধৈর্য ধারণ করা। কখনো শাসন বা সংশোধনের প্রয়োজন দেখা দিলে ভারসাম্য বজায় রাখা, ইত্যাদি ইত্যাদি। ও বাবা, আমার বউ দেখছি সবই জানে। জি, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন, আমি একটু ভালোবাসবো। জাফরি অন্য ঘরে গেল। অনেক দেরি হচ্ছে কিন্তু জাফরি আসছে না। মেহেদি বলছে, আহা, কি হলো, এখনো আসতেছো না? কই গেলা তুমি? জাফরি অন্য ঘর থেকে চিৎকার দিয়ে বলল, হুজুর দাঁড়ান, আমি আসছি, চোখটা খুলবেন না কিন্তু। উফ, এতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায় নাকি? কিছুক্ষণ পর জাফরি আসলো, এসে মেহেদির গায়ে একটা কাপড় পরিয়ে দিল। এই তো, আমার বরটাকে সেই কিউটি টিপ্পা লাগছে, এবার চোখ খুলুন তো। মেহেদির চোখ খুলে অবাক হয়ে গেল। আরে, এটা তো আমার সেই পছন্দের পাঞ্জাবিটা যেটা টাকার জন্য কিনতে পাইনি, কিন্তু জাফরি কি করে জানলো এটা আমার পছন্দ? হুজুর কি ভাবছেন? না, কিছু না তো, কিন্তু পাঞ্জাবিটা। অবাক হচ্ছেন তাই তো? আপনার পছন্দ কি করে বুঝলাম? আসলে হুজুর, আপনি যখন বোরখা নিয়ে দেওয়ার জন্য আমাকে নিয়ে মার্কেটে গিয়েছিলেন তখন আমি নজর করে দেখেছি আপনি ওই পাঞ্জাবিটার দিকে বারবার তাকাচ্ছিলেন। কিন্তু এই কাপড়টা তো দাম বেশি, তুমি টাকা পেলে কই? না মানে? কি মানে করছো? সত্যি বলবো, কিছু মনে করবেন না তো? না, কিছু মনে করবো না, বলো তুমি। আপনি আমাকে প্রতি মাসে হাত খরচের জন্য আলাদা কিছু টাকা দিতেন, সেই টাকাগুলোই জমিয়েছিলাম। মোট 1800 টাকা জমিয়েছি হুজুর। কেন, আমি বুঝি আমার স্বামীকে কিছু উপহার দিতে পারি না? আমি যখন ডক্টর হব তখন অনেক কিছু আপনাকে উপহার দিব। আর শুনুন, কালকে বাজারে যাব, আপনার পায়ের জুতা কিনতে হবে। আমি ঠিক বুঝেছি, আমার পড়াশোনার খরচ চালাতে গিয়ে ভালো জুতা কিনতে পারেননি। যেই লোক ফেসবুক না চালিয়ে থাকতে পারে না, সেই লোক অনেক দিন ধরে ফেসবুকে ঢুকতে পারেন না, শুধুমাত্র মোবাইলের জন্য। আমার ফেসবুক এবং টাচ মোবাইলের দরকার নেই গো, তুমি কি করে ভালো থাকো সেটাতেই আমি খুশি। হুজুর, একটা কথা বলি? বলেন। শরম লাগে। আরে বলুন। আপনাকে একটু ভালোবাসি। না, দরকার নাই। কোনো কথা না। প্লিজ এগোবেন না। না, কোনো কথা নয়, একদম চুপ করে থাকুন। আমার ভয় লাগে। হুজুর মানুষদের কিসের ভয়, তাও আবার নিজের বউয়ের কাছে? প্লিজ প্লিজ। ইস, এত জোরে কেউ ঠোঁটে কামড় দেয় নাকি? বাপরে, পুরো ঠোঁট লাল হয়ে গেল। এতে কি আমার কোনো গুনাহ হয়েছে হুজুর? নিজের বরের ঠোঁটে ভালোবেসেছি, কোনো পরপুরুষের না। আমাকে ভয় লাগে তো তাই। আচ্ছা শুনি, কিসের ভয় লাগে আপনার? না, কিছু না। আপনার পাঞ্জাবির বোতামটা খুলুন, একটু দরকার আছে। কেন, আবার কি করবেন? দরকার নাই। না, বেশি কিছু করবো না, খুলুন তো। মেহেদি আস্তে করে পাঞ্জাবি বোতামটা খুলে দাঁড়িয়ে রইল। জাফরি মেহেদির কাছে গেল। ঠিক বুক বরাবর জাফরি তার মুখটা লাগিয়ে দিয়ে কি যেন আস্তে আস্তে পড়তেছে। কয়েকবার পরার পর মেহেদির বুকে ফু দিয়ে বাম পাশে হার্টের ওপর একটা চুমু দিল। মেহেদি জিজ্ঞেস করলো, কি এমন দোয়া পরে ফু দিলেন শুনি? জাফরি বলল, হুজুর,
আমাদের মেডিকেলে একটা হাফেজা আপু আছে, তার সাথে খুব ভালো সম্পর্ক। তার কাছে অনেক দোয়া শিখেছি। আমার হুজুরের দিকে কোনো মাইয়া যেন কুনজর না দেয়। আমি এতটাও সুন্দর না যে মেয়েরা আমাকে বদনজর দেবে। বিপদ কি বলে আসে হুজুর, যদি কারো বদনজর লেগে যায়? কিন্তু আমার উপর কার বদনজর লাগবে শুনি? ঠিক আছে, তাহলে শুনুন। হাদিসে রয়েছে যে কারো উপর যদি বদনজর লাগে তাহলে সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফু দিয়ে দিবেন। কেননা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার জাদু করা হয়েছিল এবং এর কিছুদিন পরে জিবরাইল আলাইহিস সালাম এই দুইটা সূরা নাজিল করেন এবং ওনার উপর প্রয়োগ করতে বলেন। ফলে কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যান। তাছাড়া বদনজরের লক্ষণসমূহ বাঁচার কিছু উপায় আছে, যেমন ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, বদনজরের প্রতিক্রিয়া সত্য। তাফসিরে কাসির 4/410। ইবনে হাজার রাদিয়াল্লাহু বদনজরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, বদনজর বলতে বোঝায় কোনো উত্তম বস্তুকে খারাপ কোনো লোক হিংসের নজরে দেখে, যার কারণে উক্ত বস্তুর ক্ষতি সাধন হয়। ফাথুল বারি 10/200। জিনের বদনজর মানুষকে লাগতে পারে। উদাহরণ হিসেবে দুইটি হাদিস খেয়াল করুন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দোয়া করার সময় প্রথমেই জিনের বদনজর থেকে পানাহ চাইতে বলতেন, তারপর মানুষের নজর থেকে পানাহ চাইতে বলতেন, পরে সূরা নাস ফালাক নাজির হওয়ার পর এই দুটি দিয়ে দোয়া করতেন। তিরমিজি, ইবনে মাজাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে এক বালিকাকে দেখলেন যার চেহারায় বদনজরের আলামত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য রুকা করো, এতে জিনের বদনজর লেগেছে। বুখারী, মুসলিম। বদনজর লাগার কিছু আলামত: শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে ধরা না পড়া, কোনো কারণ ছাড়াই কান্না আসা, প্রায় সময় কাজে মন না বসা, নামাজ জিকির ক্লাসে মন না বসা, প্রায়শই শরীর দুর্বল থাকা, ক্ষুধা মন্দা, বমি বমি লাগা, চেহারা ধূসর কিংবা হলুদ হয়ে যাওয়া, বুক ধরফর করা, দম বন্ধ, অস্বস্তি লাগা, অহেতুক মেজাজ বিগড়ে থাকা, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা, মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত চুল পড়া, চেহারার মাঝে পরিবর্তন চলে আসা, পেটে বারবার সমস্যা হওয়া, বিভিন্ন সব অসুখ লেগে থাকা যা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো হয় না, হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা, পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো, ব্যবসায় ঝামেলা লেগে থাকা, আপনি যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া, খিটমিটে মেজাজে থাকা ইত্যাদি। এবার বদনজরের চিকিৎসা জেনে নিন। রোগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলো পড়বে, পড়া শেষে রোগীর গায়ে ফু দিবে। এরকম কয়েকবার করবে। প্রথম দোয়াটি দোয়া মুসলিম শরীফের 2 হাদিস থেকে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে জিবরাইল আলাইহিস সালাম এসব দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন। তৃতীয় দোয়াটি বুখারী মুসলিম উভয়েতে আছে। দোয়ার শব্দগুলো বুখারী থেকে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে অসুস্থদের ফু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে আয়েশা রাদিয়াল্লাহু এটা পড়েছেন। দ্বিতীয় পদ্ধতি, ব্যথা থাকলে সেই জায়গায় হাত রেখে অথবা মাথায় হাত রেখে 3 বার করে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়বেন। এরপর সেখানে ফু দিবেন। সমস্যা বেশি হলে এভাবে রুকা করার শেষে এই সূরাগুলো পড়ে পানিতে ফু দিয়ে গোসল করবেন। সমস্যা ভালো হওয়া পর্যন্ত প্রতিদিন করা উচিত। ব্যথা থাকলে এসব সূরা পড়ে তেলে ফু দিয়ে প্রতিদিন মালিশ করতে পারেন। তৃতীয় পদ্ধতি, যদি কোনো গাছ, গৃহপালিত পশু, দোকান অথবা বাড়ির নজর লাগে তাহলে উপরে সূরা এবং তার উপরে দোয়াগুলো পড়ে পানিতে ফু দিবেন। এরপর ওই পানিটা গাছে, ঘরে, পশুর গায়ে ছিটিয়ে দিবেন। চতুর্থ, আয়াতগুলোর সমস্যা ভালো না হওয়া পর্যন্ত প্রতিদিন তিলাওয়াত করবেন অথবা শুনবেন। সরাসরি শোনা সম্ভব না হলে অডিও রেকর্ড শুনবেন। এইভাবে প্রতিদিন কমপক্ষে 1-2 বার শুনুন। আরও বেশি শুনলে বেশি ফায়দা। আর সম্ভব হলে প্রতিদিন, নইলে একদিন পর পর পড়া পানি দিয়ে গোসল করবেন, একদম সুস্থ হবার পর্যন্ত। গোসলের নিয়ম পদ্ধতি হচ্ছে, একটা বালতিতে পানি নেবেন, তারপর ওই পানিতে 2 হাত ডুবিয়ে নিচের জিনিসগুলো পড়বেন। যদি টয়লেট আর গোসলখানা একসাথে হয় তাহলে এসব অবশ্যই বাইরে এনে পড়তে হবে। কোনো দুরূদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, 3 কুল মানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটা 7 বার, শেষে আবার দুরূদ শরীফ 7 বার।
পড়ার পর হাত উঠাবেন এবং পানি দিয়ে গোসল করবেন। প্রথমেই পানি দিয়ে গোসল করলেন, পরে অন্য পানি দিয়ে ভালো মতো করবেন, সমস্যা নেই। যার সমস্যা সে যদি পড়তে না পারে তাহলে অন্যজন পানিতে হাত রেখে পড়ে দিবে, এরপর গোসল করবেন। বদনজর থেকে বাঁচার জন্য কি করব? সর্বদা আল্লাহর জিকির করবে। উদাহরণ আগের পর্বে দেয়া হয়েছে। হাদিসে বর্ণিত সকল সন্ধ্যার দোয়াগুলো পড়বে, বিশেষত বিসমিল্লাহিল্লাজি এটা, আর 3 কুল 3 বার। মেয়ে হলে অবশ্যই পর্দার অভ্যেস করবে। আর বাচ্চাদের ক্ষেত্রে উচিত হলো মাঝে মধ্যে সূরা ফালাক নাস পড়ে বাচ্চাদের ফু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। এই দোয়া সকাল সন্ধ্যায় কয়েকবার পড়ে বাচ্চাদের ফু দিয়ে দিবেন, নিজের জন্য পড়বেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। হঠাৎ জাফরির ফোনটা বেজে উঠল। জাফরি ফোন হাতে নিয়ে আছে, বাট রিসিভ করছে না। মেহেদি বলল, কি হলো, ফোনটা রিসিভ করো। জাফরি সংকোচভাবে ফোনটা রিসিভ করলো। হাই সোনা, কেন ফোন দিয়েছেন আপনি? তোমাকে ভালোবাসি তাই। পরে কথা বলবো। তোমার সেই ভিখারি বরটা আছে তাই না? আরে ওরা হুজুর, মসজিদে মাদ্রাসা ভিক্ষা করেই ওদের দিন শেষ। এই শুনুন, যা বলার আমাকে বলুন, আমার বরকে নিয়ে কিচ্ছু বলবেন না। প্লিজ সোনা, এমন করিও না। জাফরি রাগ করে ফোনটা কেটে দিল। ওই ছেলেটা ফোন দিয়েছিল তাই না? চালিয়ে মারছে। ভয় পেও না, আমি তোমাকে বিশ্বাস করি। ওকে, নো প্রবলেম। কিরে, তোর ফোনটা মুখের ওপরে কেটে দিল? কেটে দিবে দিক, একদিন ঠিকও আমার হবে, হতেই হবে। পারলে ওই ভিখারিটাকে মেরে ফেলবো। দোস্ত, যা করবি দেখে শুনে কর। আমার মতে কারো ক্ষতি না করাই ভালো। বেশি কথা বলিস না, এমনভাবে মেরে দেবো কেউ বলতেও পারবে না, বুঝলি? আর যতদূর জানি ছেলেটা অনেক গরিব, নয়তো 10 লাখ টাকা দেবো জাফরিকে ছেড়ে দেওয়ার জন্য। সব কিছু কি টাকা দিয়ে হয়? যদি ছেলেটা রাজি না হয়? রাজি না হলেই খালাস করে দেবো। জাফরি একটা বড়লোকের মেয়ে, গৌরীর স্বামীর বাড়িতে আছে সে। খাবারের সময় হয়েছে। জাফরি তাকিয়ে দেখছে আলু ভর্তা আর শুটকির ভর্তা, কিন্তু জাফরি এসব খেতে পারে না। জাফরি তাকিয়ে দেখছে তার শাশুড়ি ডিম ভাজি করছে। মা, কি করছো? এই তো মা, তোমার জন্য একটু ডিম ভাজি করছি। তো আমার জন্য ভাবছো, তোমার আর হুজুরের কই? আসলে আমরা যে কোনো জিনিস দিয়ে খাবার খেতে পারি। তুমি কি শুধু ভর্তা শুটকি দিয়ে খেতে পারবে? আমি মেহেদির মুখে শুনেছি তুমি সব কিছু দিয়ে খাবার খেতে পারো না। এই কথা শোনার পর জাফরি পেছন দিয়ে শাশুড়ি মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা ঠিক আছে, আমি খেতে পারি না, কিন্তু আমাকে পারতেই হবে মা। তবু আমি আপনার ছেলেকে ছাড়তে পারবো না। আপনার ছেলেকে আমি খুব ভালোবাসি। তা তো জানি মা, কিন্তু এখানে তোমার খুব কষ্ট হয় তাই না? তোমার বাবা মা কি একবারও ফোন দেয় না তোমাকে? না মা, ওরা আমাকে ফোন দেয় না। আমি ফোন দিলে বাবা মা কেউ কথা বলে না। কি করবো মা বলো? এখন তুমি আমার একমাত্র মা। হুজুর আর তুমি ছাড়া আমার কেউ নেই। একা একা আমার আদর খাচ্ছেন? মাগো, তুমি তো দেখছি আমার থেকে জাফরিকে বেশি ভালোবেসে ফেলেছো। কি আপনার হিংসে হয়? খুব হিংসে হচ্ছে। সত্যি? মেহেদি, তুই কিন্তু বৌমার সাথে খুব অন্যায় করেছিস। তুই তো সারা মাসে আমার কাছে থাকিস, আর বৌমা তো কয়েকদিনের জন্যই এসেছে, আবার কলেজে চলে যাবে। ঠিক বলেছ মা, ও আমায় একদম সহ্য করতে পারে না, শুধু হিংসে করে। মা তুমিও। এখন কথা বাদ, সবাই খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর জাফরি ঘরে বসে হাঁ করে আছে, কারণ মেয়েটার ঝাল লেগেছে। মেহেদি জাফরির দিকে তাকিয়ে হাসতেছে। ওই পটল, আমাকে দেখে হাসছেন কেন? আমাকে প্রচণ্ড ঝাল লেগেছে। জাফরি কিছু বুঝে ওঠার আগেই মেহেদি জাফরির হাত ধরে টান দিয়ে মুখে একটু কিস করলো। আস্তে করে জাফরি জিহ্বাটা কামড় দিয়ে ধরলো। জাফরি একটু চিৎকার দিয়ে উঠল। লুচু লোক কোথাকার, ঝাল লেগেছে আর আপনি আমার জিভায় কামড় দিচ্ছেন। এবার ঝাল কমেছে। ধ্যাৎ, ও মা, নিজের বউকে কি একটু কিস দিতেও পারবো না নাকি? ধ্যাৎ, ভাল লাগে না। কয়েকদিন স্বামীর বাড়িতে মজারভাবে কাটলো। কলেজে যাওয়ার সময় হয়ে গেছে জাফরি বলল, হুজুর, আপনাকে কষ্ট করে যেতে হবে না, আমাকে গাড়িতে তুলে দিন, আমি নিজেই যেতে পারবো। মেহেদি বলল, তা কি করে হয়? তুমি কি একাই যেতে পারবে? আমি কি ছোট মানুষ যে হারিয়ে যাব? এত বাড়তি টাকা পয়সা খরচ করে কি লাভ? আপনি আমাকে গাড়িতে তুলে দিন, আমি নিজেই যেতে পারবো। না, আমি একাই আপনাকে ছাড়তে পারবো না। আরে কিচ্ছু হবে না,
বেশি দূরের রাস্তা তো নয়, এত চিন্তা কিসের? কিন্তু কোনো কিন্তু না, আমি যেতে পারবো আর আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, তবে ফোনটা যেন খোলা থাকে। তা থাকবে, তবে একটা আবদার আছে। কি? ইয়ে মানে, কি বলুন? থাক পাগল লোক, সব কিছু কি খুলে বলতে হবে? আমার কাছে আসবেন না, খবরদার। না, আসবো। আরে কি করছেন, ছাড়ুন। মেহেদি জাফরিকে গাড়িতে তুলে দিতে যাবে। মেহেদির মা বলল, সাবধানে যাও কেমন? মা, কয়েকদিন আমার জন্য আমার হুজুর আপনার আদর থেকে বঞ্চিত হয়েছে। আজ চলে যাচ্ছি মেডিকেলে। একাই এখন আম্মুর আদর ভোগ করবে আপনার ছেলে। কি তাই না হুজুর? আবার তোমরা থামবা। বের হবার সময় দুজন ঝগড়া না করলে কি হয় না নাকি? আচ্ছা মা, ঝগড়া করব না। মা, দোয়া করবে আমার জন্য। ফি আমানিল্লাহ। জাফরিকে নিয়ে হানিফ কাউন্টারে টিকিট কেটে দিয়ে দাঁড়িয়ে আছে বাসের জন্য। প্রায় আধ ঘন্টা পর বাস আসলো। জাফরি বাসে উঠলো। তার পাশে বসে আছে একটা বোরকা পরা মেয়ে, কোলে একটা ছোট্ট বাচ্চা। মেহেদি কোনো নজর না দিয়েই জাফরিকে বলল, আমি কিন্তু একটু একটু পর ফোন দেবো, ফোন খোলা থাকে যেন, কেমন? উফ, ঠিক আছে, সব কিছু মনে থাকবে, আর ফোনটা খোলা রাখবো। মেহেদি বাসের কন্ডাক্টরের কাছে গিয়ে বললেন, ভাইয়া, ওনাকে একটু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে নামিয়ে দিয়েন ভাই, প্লিজ। বাসের হেল্পার বলল, আচ্ছা ঠিক আছে। বাস চলতে শুরু করলো। মেহেদি কাউন্টার থেকে সাইকেলের কাছে গিয়ে সাইকেলটা হাতে নিয়ে যখন ঘোরাতে যাবে, এমন সময় মেহেদির পিঠে কে যেন হাত দিল। মেহেদি পেছন ঘুরে তাকিয়ে দেখছে কয়েকজন হেলমেট পরা ছেলে। মেহেদি বলল, হ্যাঁ বলুন। ছেলেগুলো বলল, কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমাদের সাথে চল, নয়তো পেটে চাকু মেরে দেব। জাফরি সিটে বসে আছে। জানলা ধারে বসা সেই বোরখা পরা মেয়েটি, কোলে একটা দুধের বাচ্চা। জাফরি মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটিও বারবার জাফরির দিকে তাকাচ্ছে। জাফরি মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, মেয়েটি কোথাও যাবে? আর কোলে একটা এত ছোট্ট বাচ্চা, পরিবার কি করে তাকে একা ছাড়লো? আপু, তোমাকে একটা কথা বলতে পারি? জি আপু, বলুন। কিছু মনে করবে না তো? না, বলো আপু। আচ্ছা আপু, তোমার কোলে ছোট্ট একটা দুধের বাচ্চা, তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আমার সাথে কেউ নেই, আমি একা। তাহলে তুমি একাই এত ছোট একটা বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? জানি না আপু, দু চোখ যেখানে যায় সেখানেই যাব। কি বলছো আপু, তোমার কি বাড়ি ঘর নেই? না। মেহেদিকে ব্ল্যাকমেল করে নিয়ে যাওয়া হচ্ছে। মেহেদি ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। হেলমেট পরা, তাই তাদের মুখগুলো দেখা যাচ্ছে না। মেহেদি বলল, ভাইয়া, আমার অপরাধ কি? কেন আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন? ছেলেগুলো বলল। বেশি কথা বলিস না, নয়তো অবস্থা খারাপ করে দেব। মেহেদিকে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া হলো, কিন্তু মেহেদি বুঝতে পারছে না তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। মেহেদিকে একটা রুমে নিয়ে গেল। মেহেদি মনে মনে চিন্তা করছে, আমাকে কি হত্যা করার পরিকল্পনা করছে নাকি? কিন্তু না, ছেলেগুলো মেহেদিকে আর কিছুই বলল না। একটা চেয়ারে নিয়ে গিয়ে বসালো। চেয়ারে কিছু নাস্তা পানির ব্যবস্থা করা আছে। মেহেদি বলল, আপনারা আমাকে এখানে নিয়ে আসার কারণ কি জানতে পারি? একজন ছেলে বলল, নিয়ে আসার কারণ, তোমাকে কিছু কথা বলা হবে, আমাদের বন্ধু আসুক। হঠাৎ বাইরে থেকে মোটরসাইকেলের আওয়াজ আসলো। মেহেদি চেয়ারে বসে আছে। একটা ছেলে আসলো, চোখে চশমা পরা। দেখে বোঝা যাচ্ছে বয়সে মেহেদির বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম নয়ন। আপনাকে আমি চিনি। তাই নাকি? কোথায় দেখেছেন? কলেজে। আচ্ছা, আপনিও কি পড়াশোনা করেন? জি। কোন ইয়ারে? আমি এবার এসএসসি দেব। এত ভারী বয়সে এসএসসি দিবেন? কওমি মাদ্রাসায় পড়েছি, তাই জেনারেল এগোতে পারিনি। গুড, ভালো করে পড়াশোনা করেন। তবে হুজুর, আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার কোনো কষ্ট থাকবে না। কারণ আমি চাই আপনি হুজুর মানুষ, তাই আপনাকে সম্মান দিয়ে এখানে নিয়ে আসা। আচ্ছা, আপনার বয়স কত? 21 বছর। তাহলে তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমার আমি ভালো চাই। নয়ন তার একটা বন্ধুকে বলল, ব্যাগটা নিয়ে আয়। নয়নের বন্ধু ব্যাগটা টেবিলে রাখলো। ব্যাগটা খোলা হলো। ব্যাগের ভিতরে অনেক টাকা। নয়ন বলল, এই দেখ ছোট ভাই, এখানে প্রায় 10 লক্ষ টাকা আছে। এইসব টাকা তোমার, তবে একটা শর্ত আছে। জাফরিকে তালাক দিতে হবে, তাই তো? ঠিক তাই, একদম ঠিক ধরেছ। আমি জাফরিকে তালাক দেবো, ছেড়ে দেবো ওকে। তোমার বাড়ি ঘর নেই মানে? জি আপু। বাচ্চা তাহলে কার এটা?
আমার স্বামীর, কিন্তু উনি আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছো এসব? জি আপু। একটু খুলে বলো তো কি হয়েছে। আপু, আমি যখন ছোট ছিলাম আমার দাদি আমাকে এতিমখানা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, কারণ জন্মের পর থেকে মায়ের মুখ দেখতে পারি নাই। মহিলা মাদ্রাসায় থেকে কষ্ট করে কোরআনের হাফেজা হয়েছি, কিন্তু টাকার অভাবে কিতাবখানায় পড়তে পারিনি। আমার দাদি আমাকে একটা ছেলের সাথে বিয়ে দেয়, তখন আমার বয়স 12 বছর। কিন্তু যার সাথে বিয়ে দেওয়া হয়েছে ওই লোকটা খুব বাজে মানুষ। প্রেম ভালোবাসা তেমন কিছু বুঝতাম না, প্রতি রাতের নির্যাতন সইতে পারতাম না, তাই বারবার দাদির বাড়িতে পালিয়ে যেতাম। কিন্তু লোকটা আমাকে প্রতিদিন নির্যাতন চালাতো, দাদির বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসতো। যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমার আর এরকম হতো না। প্রায় 2 বছর ধরে ওনার নির্যাতন সহ্য করে এসেছি। আজ উনি নিজ ইচ্ছায় তালাক দিয়েছে আমাকে, আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই 14 বছর বয়সে মেয়ের মা হয়েছো আপু? তোমার তো কেউ নেই, তাই না? তুমি আমার সাথে থাকবে, কেমন? কিন্তু মেয়েটি চুপ করে আছে, কোনো কথাই বলছে না। আর জাফরি বলল, আপু কি খেয়েছো? মেয়েটি মাথা নেড়ে বলল, কিছু খাই নাই। বাসটা এক জায়গায় 10 মিনিটের জন্য দাঁড়ালো। জাফরি নেমে দোকানে কিছু খাবার কিনতে গেল মেয়েটার জন্য। জাফরি খাবার কিনে বাসে উঠল। এমন সময় সিটে তাকিয়ে দেখছে মেয়েটি নেই। গুড, ভেরি গুড। আপনি এটা ভাবলেন কি করে আমি জাফরিকে তালাক দেবো? আপনারা বড়লোক মানুষ, সেটা আমরা জানি, কিন্তু আমাদের ভালোবাসা টাকার কাছে কখনো বিক্রি হয় না। জাফরি আমাকে ভালোবাসি আর আমিও জাফরিকে ভালোবাসি, সুতরাং আমরা হালালভাবে বিবাহ করেছি। আমরা দুজন স্বামী স্ত্রী। আমাদের দুজনের ভিতর আপনি কখনো আসবে না, পরিষ্কার করে বলে দিলাম। আর হ্যাঁ, টাকা দেখাচ্ছিলেন আমাকে, সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, মাথায় রাখবেন। এই বলে যখন মেহেদি বের হতে গেল, এমন সময় মেহেদির মাথায় রড দিয়ে এত জোরে বাড়ি দেওয়া হলো, সাথে সাথে জমিনে পড়ে গেল মেহেদি। গোটা দুনিয়া যেন ঘুরছে, মাথার ভেতরে কেমন যেন একটা বিকট শব্দ হচ্ছে, সবকিছু যেন ঘোলা দেখাচ্ছে, মাথা দিয়ে রক্ত বয়ে পড়ছে। মেহেদির চোখ খুলে আছে, বাট কথা বলার মতো জবানটা বন্ধ হয়ে আসতেছে, শ্বাসনালী যেন বন্ধ হয়ে আসছে, গোটা শরীরটা যেন অবশ হয়ে আসছে। আকাশের পাখিগুলোর ডাক যেন অনেক ভারী হয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল, কলা গাছের মতো থপ করে মাটিতে পড়ে গেল মেহেদি। হাত পা কাঁপছে, গলা কাটা মুরগির মতো, হাত পা নড়াচড়া শুরু হয়ে গেল। জাফরি পাগলের মতো মেয়েটাকে খুঁজতেছে, কিন্তু মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাফরি পাশে বসে থাকা লোকদের বলছে, এই সিটে একটা মেয়ে বসেছিল, সেই মেয়েটাকে কেউ দেখেছো? কেউ কিছু বলতে পারছে না, মেয়েটা কোথায়? একজন মহিলা বলল, আমি দেখলাম মেয়েটি বাস থেকে নেমে চলে গেছে। জাফরি তাড়াতাড়ি বাস থেকে নেমে চারদিকে তাকালো, মেয়েটি কোথাও নেই। হেল্পার বলল, ম্যাডাম বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাসে উঠুন। জাফরি ভারাক্রান্ত মন নিয়ে বাসে উঠল। কি হবে ওই মেয়েটির জীবন, আর কোথায় বা চলে গেল মেয়েটি? এই চিন্তা করে জাফরি বাসে উঠে যখন সিটে বসবে, তখন মনে হলো মেহেদির কথা। ওহ, হুজুরটা ফোন দিচ্ছে না কেন? জাফরি ফোনটা হাতে নিয়ে মেহেদিকে ফোন দিচ্ছে, বাট ফোনটা রিসিভ হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে। জাফরির মনে একটা দাগ বসে গেল। কি ব্যাপার, হুজুর তো কখনো এমন করে না, তাহলে ফোন ধরছে না কেন? ফোন বেজেই চলেছে, ফোন ধরছে না মেহেদি। কিছুক্ষণ পর শাশুড়ি মা জাফরিকে ফোন দিল। জাফরি ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে সালাম দিল। বৌমা, মেহেদিকে ফোনটা একটু দাও তো, আমার কেমন অশান্তি লাগছে। মা, আমিও আপনার ছেলেকে ফোন দিচ্ছি, ফোন বেজেই চলছে, ফোন ধরছে না। এতক্ষণে তো বাড়ি আসার কথা, কেন এখনো আসলো না? আচ্ছা, আমি দেখি কি করা যায়। আসলে আপনার ছেলেটাও না মাঝে মাঝে পাগলামি করে। মাকে এমন সান্ত্বনা দিয়ে জাফরি চিন্তা করতে করতেই পৌঁছে গেল কলেজে। বিকাল গড়িয়ে আসলো, আবার মেহেদির ফোনে ফোন দিল। এবার ফোনটা বন্ধ দেখাচ্ছে। এবার জাফরির মনে একটা দাগ লেগে গেল। জাফরি টেনশনে পড়ে গেল। আমার হুজুর তো আমাকে সেই সকালে গাড়িতে তুলে দিচ্ছে, সে বলেছিল আমাকে বারবার ফোন দেবে, আর আমার সেই হুজুরের ফোন বন্ধ। জাফরি তাড়াতাড়ি শাশুড়ি মাকে ফোন দিল। ফোনে শুনতেছে শাশুড়ি মায়ের কান্নার আওয়াজ। জাফরি বলল, মা কি হয়েছে, কান্না করছেন কেন? সেই সকালে বের হলো মেহেদি, কিন্তু এখনো তো আমার ছেলে বাড়ি আসলো না। জাফরি টেনশনে পড়ে গেল। জাফরির একটা খুব ভালো বান্ধবী ছিল, নাম নাসরিন। জাফরি নাসরিনকে গিয়ে বলছে, দোস্ত, আমার হুজুর ফোন ধরছে না, ফোন বন্ধ, জানি না উনি কোথায় আছে, আর আমার শাশুড়ি মা কান্না করছে, কি করবো দোস্ত বলতো?
চল, আমি আর তুই তোর শ্বশুর বাড়িতে যাব। আমি বাবাকে বলছি আমাদের একটা গাড়ি পাঠিয়ে দিতে। একটু তাড়াতাড়ি কর, ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে। নাসরিন তাড়াতাড়ি গাড়ি আনলো, বের হচ্ছে, আবার যাবে গাড়িতে। এমন সময় নয়ন জাফরির সামনে এসে দাঁড়ালো। জাফরি কোথায় যাও? আমার পথ ছাড়ুন। যদি না ছাড়ি কি করবে তুমি? রাস্তা ছাড়ুন বলছি। না, ছাড়বো না। জাফরি, দেখো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবে না। নয়ন, রাস্তা ছেড়ে দে বলছি, নয়তো কি করবি তুই? নয়তো কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। রাস্তা ছেড়ে দে। না, ছাড়বো না। জাফরির সাথে আমার কিছু কথা আছে। কোনো পরপুরুষের অধিকার নেই কোনো মেয়ের এইভাবে রাস্তা আটকানোর। আর একবার যদি জোর করিস আমার বাবাকে সবকিছু বলে, কিন্তু ভুলে যাস না তোর বাবা আমাদের অফিসের ম্যানেজার। বাপের চাকরি খেতে না চাইলে সর বলছি। এই কথা বলতেই নয়ন রাস্তা ছেড়ে দিল। জাফরি আর নাসরিন চলে গেল। কিন্তু দুর্ভাগ্য, মেহেদিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। শুধু মেহেদির সাইকেলটা টিকিট কাউন্টারের পাশে দাঁড় করানো, কিন্তু মেহেদি নেই। অভিযোগ দায়ের করা হলো থানায়, কিন্তু না, মেহেদির কোনো খবর পাওয়া গেল না। গ্রামে একটা হইচই পড়ে গেল, মেহেদি নিখোঁজ। সবাই মেহেদির ভালো ভালো গুণ আলাপ আলোচনা করা শুরু করে দিল। এই ছেলেটি এত ভদ্র ছিল, মাদ্রাসায় পড়তো, কিন্তু ছেলেটা কোথায় হারিয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া গেল না। আর এদিকে মেহেদির মা মেহেদি শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করলো। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মা দুনিয়া জমিন থেকে বিদায়। জাফরিকে আর কত সহ্য করতে হবে? শাশুড়ি মা মারা গেল, একদিকে স্বামী নিখোঁজ। কি আছে জাফরির ভাগ্যে? তার কি ডাক্তার হওয়া হবে, নাকি সে স্বামীকে হারিয়ে অন্য কাউকে জীবনসঙ্গী করে বেঁচে নেবে? কি আছে জাফরির কপালে? কারণ স্বামী নামক ছায়াটুকু নেই। বেঁচে আছে নাকি মরে গেছে জাফরি কিছুই জানে না। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 7 বছর অতিবাহিত হয়ে গেল। 7 বছর সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু মেহেদি নামক ছেলেটার কোনো খোঁজ পাওয়া গেল না। জাফরি এখন 7 বছরে অনেক বড় ডাক্তার হয়ে গেছে। অনেক জায়গায় বিয়ের প্রস্তাব আসে। বান্ধবীরা বারবার করে বোঝায় মেহেদি হয়তো বেঁচে নেই, কেউ মেরে ফেলেছে। যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তোর কাছে এতদিনে আসতো। এইভাবে জাফরির বান্ধবীরা জাফরিকে বোঝাতে লাগলো। জাফরির মা বাবা বারবার করে বোঝাচ্ছে, যা হবার হয়ে গেছে মা, কালকে তোকে ছেলে দেখতে আসবে, আবার নতুন করে শুরু কর। শুধু কি মেহেদির স্মৃতি নিয়ে বেঁচে থাকবি? আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। বল। তোমরা আমার আর হুজুরের বিয়েটা মেনে নিতে পারোনি। আজকে 7 বছর হয়ে গেল, ওনার কোনো খোঁজ নেই। এখন যদি উনি ফিরে আসে তাহলে কি তুমি মেনে নিবে আমাদের দুজনকে? জাফরির এই প্রশ্নে মা চুপ করে রইল। কি হলো মা, চুপ কেন? উত্তর দাও। আমার অনেক কাজ আছে এখন। জানি তুমি এড়িয়ে যাচ্ছ। তোমরা এখনো মেনে নিতে পারবে না, কারণ উনি গরিব মানুষের সন্তান বলে। কিন্তু মা, ভালো করে শুনে নাও, উনি যতটা ভালোবাসা, যতটা আমাকে বুঝেছে না, আমি কোনো দিনও ওনাকে ভুলতে পারবো না। আই লাভ ইউ হুজুর, আই লাভ ইউ হুজুর, আই লাভ ইউ হুজুর। মা জানো, আমি আমার স্বামীকে ভালোবাসি, কোনো পর পুরুষকে বাসি না। আমার ভালোবাসা পবিত্র। আমার মোনাজাত আমার আল্লাহ ঠিক একদিন কবুল করবে। এসব বাদ দে মা, কালকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। পিছনে তাকাতে নেই মা, নতুন করে শুরু করতে হয়। জাফরির চাকরিটা সরকারি, আর চাকরির মাঝে মাঝে বাইরের দেশে যেতে হয়। জাফরি বাইরের দেশে যাবে চিকিৎসা দেওয়ার জন্য, কারণ তার চাকরিটা সরকারি। তাদের বাসে 17 জন মেয়ে ডাক্তার বাংলাদেশ থেকে মুম্বাই পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার ভিতরে জাফরি একজন মেধাবী ডাক্তার। সরকারিভাবে তারা চলে যাচ্ছে মুম্বাই। সাথে তার ভালো বান্ধবী নাসরিন আছে। প্লেনে বসে আছে দুজন একসাথে। হ্যাঁ রে জাফরি, তোর ব্যাগে সাদা কাপড়টা কার? কেন, তুই জেনে কি করবি? না, এমনি বললাম রে দোস্ত, যদি সমস্যা থাকে বলিস না, থাক। কেন বলবো না বল, তুই তো আমার সুখ দুঃখের সাথী। তাহলে এটা কার জুব্বা? এটা আমার হুজুরের পাঞ্জাবি। তা ঠিক, কিন্তু তোর কাছে সব সময় রাখিস কেন? যতক্ষণ এই জুব্বাটা আমার কাছে থাকে ততক্ষণ আমি আমার নাকের কাছে আমার হুজুরের গায়ের গন্ধ পাই। আহ, তোর কথা শুনে চোখে পানি চলে আসলো রে। আসলে রিয়েল ভালোবাসাগুলো এমনই হয় বুঝি। 6 থেকে 7 বছর হতে চলছে,
তারপরও তুই ওকে ভুলিস নাই। দোস্ত বিশ্বাস কর, আমি ওনাকে ভুলতে পারবো না। কারণ ওনার কাছে আমি পেয়েছি স্বার্থহীন ভালোবাসা, যে ভালোবাসায় কোনো ভেজাল ছিল না। উনি যদি এই দুনিয়াতে নাও থাকে, তবু আমি ওনার জন্য সারা জীবন এইভাবেই কাটিয়ে দেব। কারণ আমি ওনাকে চিরকালের জন্য পেতে চাই। আল্লাহ একদিন ঠিক কবুল করবে। আচ্ছা জাফরি, আমি প্রায় শুনতে পাই হুজুরেরা নাকি বউকে খুব ভালোবাসে। তোকে হয়তো খুব ভালোবাসছে, তাই ভুলতে পারিস নাই। জানিস, হুজুর না আমার মনটা খুব সহজেই বুঝতো। আর কলেজ থেকে যখন বাড়িতে আসতাম, আমার মাথায় তেল দিয়ে আছড়িয়ে দিত, মনের মতো করে আমার মাথার চুল সাজিয়ে তুলত। দুঃখ কষ্ট উনি ভাগ করে নিতেন। শুধু কি তাই, একসাথে খেতে বসলে আমি যখন গোশতের হাড্ডি খেয়ে চুষে রাখতাম, ওই হাড্ডি তিনি মুখে নিয়ে আবার চুষতেন। এই যে দেখ, আমার পায়ের তলে 1000 বার হুজুরের চুমু। ওরে বাবা, তাই নাকি? কি বলবো বল, ওনাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে আমি পারবো না। আচ্ছা, হুজুরেরা এত বউয়ের পাগল হয় কেন? হুজুরেরা বউয়ের পাগল এই জন্যই হয় কারণ হুজুরদের যৌবন বেশি। কারণ হুজুরের যৌবনের পাহারাদার একমাত্র তার স্ত্রী। হুজুরেরা তো আর গার্লফ্রেন্ড বা অন্য কোনো পরনারী নেই। হুজুর মনে করে এটাই আমার তৃপ্তির জায়গা, শান্তির জায়গা। আর বউয়ের পাগল হওয়া এটা খারাপ কিছু না। সবল পুরুষের লক্ষণ বউয়ের পাগল হওয়া। আর দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে যত হার্বাল যৌন রোগের চিকিৎসা হয়, সবগুলো সাধারণ মানুষকেই দেখা যায় বেশি। হুজুরদের পাওয়া যায় না বললেই চলে। কেন পাওয়া যায় না জানেন? কারণ হুজুরেরা যৌবনটাকে হেফাজত করতে জানে। কারণ এই যৌবনটা আপনার স্ত্রীর হোক, আপনি যদি হস্তমৈথুনের মাধ্যমে তা নষ্ট করে ফেলেন, ধরে নেন আপনি আরেকজনের হক নষ্ট করলেন। হস্তমৈথুন করলে 2টা গুনাহ হবে। কবিরাহ গুনাহ তো হবেই, আপনি আরেকজনের হক নষ্ট করলেন, তার গুনাহ আপনি পাবেন। এখন যদি বলেন হাতুড়ি ভাই, হুজুরেরা যদি এতই ভালো হয়, হুজুরেরা ধর্ষণ করে কেন? তাদের উত্তর আমি বলবো, ধান থাকলে 2-1টা পাতান থাকেই। হুজুরদের মান ঠিকই থাকবে, ধ্বংস হবে ওরা যারা হুজুর সেজে ভণ্ডামি করবে। আর হ্যাঁ, এটাও সত্য, আপনি স্ত্রীর কাছে যতটুকু তৃপ্তি পাবেন, এমন স্ত্রী ধর্ষণ করতে গিয়েও পাবে না। কারণ হারামে আরাম নেই। সরি ভাই, তবে ওস্তাদেরা জিনা সম্পর্কে বোঝানোর জন্য এমন কথাগুলো তুলে ধরেন। রইল আরেকটা কথা, অনেকের বউ থাকার পরও অন্য মহিলার সাথে জিনা করে কেন? আমি এটার উত্তরে বলতে চাই, কারণ তার যৌবন বেশি, এই জন্য জিনা করেছে। কারণ যে লোকটা জিনা করলো তাকে গিয়ে তুমি বলো বউ আছে তারপরে জিনা করলে কেন, সে তোমাকে উত্তরে বলবে শুধু কি আলু ভর্তা খেতে ভালো লাগে। তার মানে তাকে বউ আর ভালো লাগছে না। এখন প্রশ্ন আসতে পারে, হাতুড়ি ভাই, বউয়ের কাছে যদি আসল তৃপ্তি যদি পাওয়া যায়, তাহলে বউ রেখে অন্য মহিলার সাথে কেন এমনটা করছে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, কুত্তাকে যতই গোস্ত পোলাও খাও না হোক না কেন, তবুও তাকিয়ে দেখবে তুমি, এক হাত জিহ্বা বের করেই থাকে। একদিন আমি কুত্তাকে বললাম, কিরে কুত্তা, বিয়ে বাড়িতে এত গোস্ত পোলাও খাওয়ানো হলো, তারপরে দেখছি তোর জিহ্বা এক হাত বের হয়ে আছে। কুত্তা আমার প্রশ্নের জবাবে বলল, হুজুর, যতই গোস্ত ভাত খায় না কেন, আমার শান্তি হবে না। কারণ অরিজিনাল জিনিস না খাইলে শান্তি পাবো না আমি। বললাম, কোন অরিজিনাল জিনিস? কুত্তা উত্তরে বলল, পায়খানা। আপনারা দেখবেন কুত্তার জীবও পায়খানা না খাওয়া পর্যন্ত শান্ত হয় না। সমাজে 2 পাওয়ালা কিছু কুত্তা আছে, এদের যতই 2-3টে হালাল স্ত্রী থাক না কেন, পরের বউয়ের কাছে না গেলে এরা শান্তিই পায় না। কেন শান্তি পায় না জানেন? কারণ সে 2 পাওয়ালা কুত্তা। হারাম চিনা না করলে এরা শান্তি পায় না। কারণ শান্তি পায় না এই জন্য, তারা দেখতে মানুষরূপী, ভেতরে আছে কুত্তা চরিত্র। আর কুত্তা কুত্তাই থেকে যায়, কখনো মানুষ হয় না। ডাক্তারের টিম পৌঁছে গেল খুব সুন্দর জায়গা, পাহাড়িয়া এলাকা, হালকা কুয়াশা, বিভিন্ন জায়গা থেকে লোক আসে বেড়াতে। জাফরি ছাদের ওপর বসে আছে, বসে থেকে আল্লাহর সৃষ্টি দেখছে। কত সুন্দর পাহাড়, কত সুন্দর জায়গা। নাসরিন এসে বলল, কিরে জাফরি, নিচে চল, একটু ঘুরে আসি। চল রে। জাফরি আর নাসরিন বের হয়েছে, দুজনের হাত মোজা পা মোজা পরা, পরিপূর্ণ পর্দার সহিত তারা বের হয়েছে। একটু আশেপাশে ঘুরতেছে। তাদের সাথে আর কয়েকজন মেয়ে যোগ দিল, মোট 6 জন। তারা গল্প করছে আর হাঁটছে। জাফরি কিছু বলছে না, চুপ করে আছে। কি রে জাফরি, চুপ করে আছিস কেন? মন খারাপ নাকি? কই না তো, তোদেরই গল্প শুনছি।
তুই যাই বল রে, প্রায় কয়েক বছর ধরে তোকে আমরা ভালো মতো হাসি খুশি দেখতে পাই না। আগের জাফরিকে আমরা খুঁজে পাই না। কত হাসি খুশি, কত কিছু ড্রামা করতিস, কিন্তু এখন দেখ জাফরি, যা হবার হয়ে গেছে রে। উনি যদি বেঁচে থাকতেন ঠিক আসতেন। 7 বছর হয়ে গেল, কোথায় আছে নাকি মরে গেছে কিছুই জানিস না। কি দরকার নিজেকে এভাবে কষ্ট দিতে? আমরা জানি তোর হুজুর ছেলে খুব পছন্দ, কিন্তু আরো অনেক ভালো হুজুর আছে, তাকে বিয়ে করে নিতে পারিস। তোদের বলা কি শেষ? আমরা আর কি বলবো, তোর ভালোর জন্যই বললাম। শুনে নে, আমার মন বলে হুজুর কোথাও আছে, নিশ্চয়ই আল্লাহ একদিন দেখা করিয়ে দেবে। তুই পারিসও বটে। বিকেলবেলা জাফরি তাকিয়ে দেখছে ক্যাম্পাসে একটা খেলার মাঠ, সেইখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। জাফরি তাকিয়ে দেখছে ছোট্ট বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, 6-7 বছরের বাচ্চা হবে হয়তো। জাফরি সেই বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, কারণ বোরখা পরা, হাত মোজা পা মোজা পরা, মুখ ঢাকা আছে। জাফরি আকর্ষণীয়ভাবে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। বাচ্চাটা খেলাধুলা করছে, জাফরি এক ধান্দায় দেখছে। হঠাৎ বাচ্চাটি পড়ে গিয়ে কান্না শুরু করে দিল। অন্য বাচ্চারা খেলতেই আছে। জাফরি বাচ্চাটার কান্না দেখে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে টেনে তুলল। বাচ্চাটা কান্না করতেই আছে। জাফরি বোরকার উপর দিয়ে চোখের পানি মুছে দিল। পাশে একটা দোকান, সেই দোকানে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কয়েকটা চকলেট কিনে দিল। বাচ্চাটার কান্না থেমে গেল। আচ্ছা আম্মু, তোমার নাম কি? আমার নাম খাদিজাতুল কুবরা। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তুমি যে এত ছোট অবস্থায় বোরকা পরে বের হয়েছো, হাত মোজা পা মোজা পরেছো, তুমি তো এসব খুলে খেলাধুলা করতে পারতে। আন্টি, তোমার চকলেট তুমি ফেরত নাও, তোমার ইমান ঠিক নেই। বাচ্চার মুখে এমন কথা শুনে জাফরি চমকে গিয়ে বলল, বাপরে, এ কেমন মেয়ে! আমার মতো একজন ডাক্তারকে বলে আমার ইমান ঠিক নাই। আচ্ছা, তুমি কি করে বুঝলে আমার ইমান ঠিক নেই? কারণ তুমি আল্লাহর ফরজ বিধান ছেড়ে দেওয়ার জন্য আমাকে উপদেশ দিচ্ছ, এই জন্য তোমার ইমান ঠিক নেই। তুমি খুব পচা আন্টি, খুব বাজে। ও, আমি খুব পচা তাই না? আমি কিভাবে আল্লাহর ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কথা বললাম বলতো? তুমি কি আল্লাহর কোরআন পড়নি? হ্যাঁ, পড়েছি তো। তাহলে আমাকে বলছো কেন? তুমি চিন্তা করে দেখো কিভাবে তুমি আল্লাহর ফরজ বিধান অমান্য করার জন্য আমাকে উপদেশ দিচ্ছ। জাফরি টেনশনে পড়ে গেল। বাপরে, এ কেমন বাচ্চা! আমার মতো একটা মেয়েকে সাইজ করছে। আমি নাকি আল্লাহর বিধান অমান্য করার কথা বলেছি। আচ্ছা আম্মু, তুমি বলো তো, আমি কিভাবে আল্লাহর ফরজ বিধান অমান্য করার কথা বলেছি? তুমি আল্লাহর কোরআন খুলে দেখো, সূরা আহজাব 33 আয়াতে আল্লাহ বলেছেন নারীদের পর্দা করতে হবে, আর তুমি বললে হাত মোজা পা মোজা খুলতে। তাহলে তুমি আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে, এই জন্য তো তোমাকে বাজে পচা বললাম। জাফরি অবাক নজরে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। এত ছোট্ট বাচ্চা কয় কি! সন্ধ্যা লেগে আসছে। বাচ্চা বলল, আন্টি, তুমি আমার মুখের কাছে এসো। জাফরি মুখের কাছে গেল। বাচ্চাটির গালে একটা চুমু দিয়ে বলছে, আন্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে রাগ করে পচা বলেছি। আমাকে এখন যেতে হবে, মাগরিবের নামাজ আদায় করব। ভালো থেকো আন্টি, দোয়া করিও আমার জন্য। আল্লাহ বাঁচিয়ে রাখলে কাল দেখা হবে। জাফরি হাঁ করে তাকিয়ে আছে। আসলে এটা বাচ্চা নাকি আল্লাহর কোনো ফেরেশতা? এত ছোট বাচ্চা কোরআন থেকে কথা বলতে পারে, আবার মুখে চুমু দিয়ে ক্ষমা চেয়ে চলে গেল। বাপরে, কি ভালো মেয়ে! কি রে জাফরি, ওখানে কি করছিস? আসছি, দাঁড়া। কি রে, এত দেরি কেন? না আম্মু, একটু দেরি হয়ে গেল, এক আন্টির সাথে কথা বলছিলাম। তোর তো আন্টির শেষ নাই। মা জানো, আন্টিটা খুব ভালো, আমাকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে। কোন আন্টি তোমার? ওই ক্যাম্পাসে দেখলাম। এর আগে তুমি কি কোথাও দেখেছো? না আব্বু, দেখি নাই তো। চিনো না, তাহলে চকলেট নিলে কেন? নিয়েতে ঠিক হয়নি, তাই না আব্বু? তাহলে কালকে বিকালে আন্টিকে চকলেটগুলো ঘুরিয়ে দেব, কেমন? প্লিজ আব্বু, তুমি রাগ করিও না, কেমন? তুমি রাগ করলে আমার কষ্ট হয়।
এই কথা বলতেই বাবা মুখে একটা হাসি দিয়ে খাদিজাকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, পাগলি মেয়ে, উনি খুব ভালো তাই না? হ্যাঁ আব্বু, খুব ভালো উনি। আম্মুর মতো কালো বোরখা পরে এই আন্টি। ও তাই বুঝি। তো আন্টির বাড়ি কই? বাড়ি তো জানি না আব্বু। আরেকবার দেখা হলে জেনে নিও। তুই এখন ঘরে যা, পড়তে বস। না, পড়বো না। মায়ের খাবি কিন্তু, জাগিয়ে পড়তে বসো। আহা খাদিজার আম্মু, বাচ্চার সাথে এমন করছো কেন? সারাদিন শুধু খেলা, পড়তে বসে না আর। তুমি চুপ করো, আমার মেয়েকে খবরদার বকবে না। আম্মু যাও পড়তে বসো, কেমন? কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা আব্বু, কালকে আন্টির কাছে শুনে আসবো উনার বাড়ি কই, কেমন? আচ্ছা আম্মু, ঠিক আছে, শুনে নিও। তুমি এমন কেন বলো তো? কেন, কি হয়েছে? বাচ্চাদের সাথে কি কেউ এমন করে? তো কি করব, তোমার মতো মাথায় নিয়ে নাচবো? এই শোনো, একটা কি? একটা কিস। না এখন না, পরে। কেন পরে কেন? না কিছু না, এখন হবে না। ইচ্ছে হচ্ছে। আরেকটা বিয়ে করুন। কি বললে? আরেকটা বিয়ে করতে বলছি। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি একটা মেয়েকে পছন্দ করে রেখেছি, তাকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে আসবো, তাহলে তোমার অনেক লাভ হবে। আমার আবার কিসের লাভ? কারণ তোমাকে একা সংসার সামলাতে হয়, সেখানে একজন সঙ্গী পাবে তোমার, দুজনে একসাথে গল্প করবে, বাড়ির কাজ করবে, কত ভালো হবে তাই না? তুমি যখন দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছো, তাহলে আমার উচিত তোমার স্বাধীন এনে দেওয়া, তাই না কি? ধ্যাত, চুপ করো। আরে রাগ করার কি হলো তোমার? আমি বেঁচে থাকতে আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিব না, কারণ আমার স্বামীর ভাগ আমি কাউকে দেব না। এই কথা বলে স্বামীকে ধাক্কা মেরে ফেলে দিল। স্বামীর ওপর শুয়ে পড়ে বলছে, কি সাহেব, দ্বিতীয় বিয়ে করবেন তাই না? দেখাচ্ছি মজা। কি রে, কি করছিস? না কিছু না, এই তো শুয়ে আছি। আমি নিজের চোখে দেখলাম তুই কিছু একটা লুকাইলি। কই কিছু না তো। দেখে ফেলেছি কি লুকাইছিস। কি? তোর হুজুরের রুমালটা মুখে নিয়ে কানা করছিলি, তাই তো? আসলে এগুলো থাকলে আমার হুজুরের গন্ধ পাই। আর কানা করিস না রে, তোর কানা দেখে আমার কানা পায়। চল, রেহেনা তালিম করছে, যাবি না? আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আয় তুই। নাসরিন জাফরির ঘর থেকে বের হয়ে চলে গেল। মেহেদির রুমালটা নিজের ব্যাগের ভেতরে রেখে দিয়ে ফ্রেশ হতে যাবে, এমন সময় নজর করে দেখছে কে যেন জানলার পাশে দাঁড়িয়ে আছে। জাফরি এটা দেখার পর মুখটা ভালোভাবে ঢেকে এক পা দুপা করে এগিয়ে গেল। জানলার পাশে গিয়ে বলছে, কে এই অন্ধকারে দাঁড়িয়ে? কিন্তু কোনো আওয়াজই নেই। কে ওখানে দাঁড়িয়ে? কথা বলুন। হঠাৎ জাফরি একটা চিৎকার দিয়ে উঠল। জাফরির চিৎকারে নাসরিন আর কয়েকজন মেয়ে দৌড়ে আসলো। কি হয়েছে রে? ওইখানে কে যেন দাঁড়িয়ে। কোথায়? জানালার পাশে। দাঁড়া, আমি দেখছি। নাসরিন জানলার পাশে গিয়ে চারদিকে তাকিয়ে দেখছে কেউ নেই। ওই কেউ নাই তো। ছিল, আমি নিজের চোখে দেখেছি। তুই কিছু ভুল দেখেছিস সেই রাতে। কে তোর জানালার পাশে থাকবে বলতো? তোর বড় মনে হয় ভূত হয়ে তোকে ভয় দেখাচ্ছে। আহ তোরা থামবি, সব সময় ফান করিস তাই না? আর সবাই অজু করে নে, এশার নামাজের সময় হয়ে যাচ্ছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়েছে ওরা সবাই। ভোরের হালকা বাতাস, পাখির কিচিরমিচির ডাক, সকালের শীতল হাওয়া। বলতো, ফজরের নামাজ পড়ে বের হয়ে হাঁটতে যাওয়ার মজাই আলাদা, তাই না? তার বলতে, আগে তো আমরা নামাজ ঠিক মতন পড়তাম না। ভাগ্য ভালো জাফিরটা ছিল, সে যদি না বোঝাতো তাহলে নামাজই পড়তাম না মনে হয়। শুধু নামাজ পড়লে হবে না, খাস পর্দা করতে হবে বুঝলি। নিজের সৌন্দর্য একমাত্র স্বামীর জন্য, আর কারো জন্য না, বুঝলি তোরা? বুঝেছি, দোয়া করিস। হঠাৎ করে সব বান্ধবীরা তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা, বোরখা পরা, হাত মোজা পা মোজা পরা। বান্ধবীরা দেখে বলছে, বাহ, এত ছোট বাচ্চা, এত সুন্দর পর্দা। জাফরি দেখে চিনতে পারলো কালকে সেই মেয়েটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি, তুমি? হ্যাঁ আমি, এই গুড়গুড়ি পায়ে হেঁটে হেঁটে। এত সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আন্টি, আব্বুর মাথায় ব্যথা উঠেছে, তাই ওষুধগুলো আনতে যাচ্ছি। কি হয়েছে তোমার বাবার? জানি না, তবে মাঝে মাঝে মাথায় ব্যথা উঠে, পাগলের মতো হয়ে যায়, আর সব কিছু তাড়াতাড়ি ভুলে যায়। ও, তোমার বাবাকে আমার চেম্বারে নিয়ে এসো।
তোমরা কি ডাক্তার? হ্যাঁ, আমরা সবাই ডাক্তার। আন্টি, বিকালে কথা হবে। আব্বুর মনে হয় কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা নাসরিন, প্রচণ্ড আঘাত পেলেও তো মাথা ব্যথা হয় আর সব কিছু ভুলে যায়, তাই না? হ্যাঁ, কিন্তু কেন রে? না কিছু না। আবার হাঁটতে শুরু করলো জাফরি। এমন সময় জাফরির ফোনটা বেজে উঠল। জাফরি ফোনটা রিসিভ করে শুনতে পেল, হ্যালো সোনা। কে আপনি? এত তাড়াতাড়ি আমার কণ্ঠকে ভুলে গেলি বুঝি? কে, পরিচয় দিন, নয়তো ফোন কেটে দিব। এত ব্যস্ত হচ্ছ কেন জাফরি? আপনি কে, আর আপনি আমার নাম্বার পেলেন কোথায়? সব বলবো, আগে বলো তুমি কেমন আছো? ফালতু কথা বলার আমার সময় নেই। এই বলে ফোনটা কেটে দিল জাফরি। কে ফোন দিয়েছিল? জানি না, কোন যে মক্কেল, যত সব। জাফরিকে আবার পুনরায় ফোন দিল। জাফরি ফোনটা কেটে দিল। ধ্যাত, কোথা থেকে যত মক্কেল আসে। আবার জাফরিকে ফোন দিল। জাফরি ফোনটা রিসিভ করতেই বলল, ফোনটা কেটে দিলে কেন? আপনি কে ভাই যে আপনার সাথে কথা বলতে হবে? কথা বলতেই হবে, তোর জন্য আমাকে 5 বছর জেল খাটতে হয়েছে। কে কে আপনি? বল তো কাকে জেলে দিছিলি? নয়ন আপনি? এই তো ঠিক ধরেছিস, আমি নয়ন। প্লিজ ভাই, আমার পিছু ছেড়ে দিন। এত সহজে ছেড়ে দেব? তোর কারণে আমাকে জেলে থাকতে হয়েছে, তোকে এখনো সুযোগ দিচ্ছি। আমাকে বিয়ে করবি কি না বল। আরে যেই লোকটা মারা গেছে তাকে ভুলে যা। আমার হুজুর যে মারা গেছে, আপনি শিওর কিভাবে হচ্ছেন? বেশি প্রশ্ন করবি না, আমাকে বিয়ে করবি কিনা বল। না, করব না। কখনো ফোন দেবেন না আমায়। ছি, লজ্জা করেন আপনার। এই বলে জাফরি ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কি হলো রে? নয়ন ছাড়া পেয়েছে। কিভাবে? কখন? আর এত তাড়াতাড়ি? জানি না রে, আমার খুব ভয় করছে। ও আবার আমার কোনো ক্ষতি করে বসবে না তো? এত সোজা? ও তো এখানে আমাদের ক্যাম্পাসটুকুতেই পারবে না।